গল্প মুটুসি। লেখনীতে ঋতেশ্বিনী মহাবিশ। পর্ব ২৪। মুটুসি বিছানা ছেড়ে উঠল। কম্বলটা চড়ুইয়ের গায়ে ভালো করে জড়িয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো এক পলক। চোখ আর নাকের ডগাটা লাল হয়ে আছে। কয়েকবার ঠান্ডা পানির ঝাপটা দিয়ে নিজেকে খানিকটা স্বাভাবিক করার চেষ্টা করল। তারপর ধীর পায়ে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে জোনালু গামছায় মুখ মুছে নিল। এরপর আরও দুধাপ হেঁটে মা বাবা ঘরের সামনে দাঁড়িয়ে কড়া নাড়ল। ডাকল, আম্মা ঘুমাইছ? ঘরের ভেতর থেকে মৃদু গলার সাড়া পেলেন লালবানু বেগম। কেডা মৌ? হ্যাঁ, একটু বাহিরে আসো। লালবানু বেগম বিছানা ছেড়ে উঠে শাড়ির আঁচলটা ঠিক করতে করতে দরজা খুলে দিলেন। আধো অন্ধকারে মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? এত রাইতে ডাকলি যে? আমার ঘরে আসো, একটু কথা আছে। ভদ্রমহিলা একটু অবাক হয়ে মৌয়ের পিছু পিছু ওর ঘরে গিয়ে ঢুকলেন। দুই মা মেয়ে সোফায় বসল। মুটুসি বিধ্বস্ত চেহারা দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন ভদ্রমহিলা। মেয়ের হাতে নিজের হাত নিয়ে নরম গলায় বললেন, কি হয়েছে মা? কেউ কি কিছু কইছে? মুটুসি দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। মুহূর্তখানিক চুপ হয়ে থেকে বলতে শুরু করলো, আম্মা, কয়েকদিন আগে একটা সম্বোধন কথা বলেছিলে, মনে আছে? আমজাদ ঘটক যেটা নিয়ে আসছিল। লালবানু বেগম ঘুরু কুচকিয়ে ভাবলেন, ওই যে পোলাটা শিক্ষা অফিসারের চাকরি করে, হেডের কথা কইতাছস? হ্যাঁ। সেই ছেলের বিয়ে হয়ে গেছে নাকি কিছু জানো? না, হয় নাই মনে হয়। পরশু ঘটকের লগে দেখা হয়েছিল, তখনই তো কইল। হঠাৎ তুই এসব কেন জিগাইতাছস মৌ? মুটুসি একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে মায়ের চোখের দিকে তাকালো। কোনো ভূমিকা না করে সরাসরি বলল, আমি বিয়ে করব আম্মা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় চুল আঁচড়াচ্ছে মুটুসি। পরনে তার খুব হালকা গোলাপি রঙের একটা থ্রি পিস। গায়ের রঙের সাথে এমনভাবে মিশে গেছে যে মনে হচ্ছে যেন গায়ের চামড়ারই একটা অংশ। বিছানায় বসে লালবানু বেগম মুগ্ধ নয়নে মেয়েকে দেখছিল। এবারে তিনি বলে উঠলেন, বিষয়টা আমার কাছে ভালো ঠেকতেছে না মৌ। এমনি বাহিরে পোলাডারে বাড়িতে আইতে কইলে কি হইতো? এই নিরিবিলি বইনা কথা কইতে পারতি না? মুটুসি চিরুনিটা নামিয়ে ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকালো। একটু বিরক্ত হয়ে বলল, আম্মা, বাড়িতে আসতে বললে উনি একা কখনোই আসতেন না। দেখা যেত পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে হাজির হতেন। কত খরচ, বুঝতে পারছো? তাছাড়াও কোনো দেখা সাক্ষাৎ আলাপ আলোচনা না হতেই একগাদা পাত্রপক্ষের সামনে সংসেজে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। আমাদের মাঝখানে যদি সব ঠিকঠাক থাকে তবে ওরা বাড়ি পছন্দ পৌঁছাতে পারবে, নয়তো না। লালবানু বেগম একটু ভেবে নিয়ে বললেন, আচ্ছা, যা ভালো মনে হয় কর, তোর ইচ্ছেই বড়। মুটুসি কথা না বাড়িয়ে চুলের বিনি করতেই হাত তুলল। তা দেখে লালবানু বেগম ব্যস্ত হয়ে বলে উঠলেন, বেনি করিস না বউ, চুলটি খোলায় রাখ, তোরে খোলা চুলে বেশি ভালো দেখায়। কিছুক্ষণ পর একটা বিশাল ট্রেডি হাতে চড়ে চঞ্চল পায়ে ঘরে ঢুকলো। সকাল সকাল মাকে এই বিশেষ ড্রেস আপে দেখে কৌতূহল হলে তার ছোট্ট মনে। সে জানে মা তার কেবল তখনই স্কার্ট ছেড়ে অন্য কোনো ড্রেস পরে যখন বিশেষ কোনো জায়গায় বেড়াতে যায় বা দাওয়াতে যায়। তাই সে এগিয়ে এসে বলল, মাম্মা,
তুমি কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাবে না? মোটুসি পুরোপুরি তৈরি, এখন কেবল ওড়নাটা দেওয়া বাকি। এবার সে মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে দুই বাহুতে হাত রেখে বুঝিয়ে বলল, মাম্মা, অফিসের একটা কাজে যাচ্ছি। চড়ুই পাখি, সেখানে তোমাকে নিয়ে গেলে আমার স্যারেরা যে বকা দেবে, তাই তোমাকে নিয়ে যেতে পারছি না। তবুও যদি সন্ধ্যার আগে আমি কাজ শেষ করে ফিরে আসি, তোমাকে নিয়েই ঘুরতে যাব, কেমন? চড়ুই বুঝদারের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। ঠিক আছে। মোটুসি হেসে আলতো করে মেয়ের ফুলো ফুলো নরম গাল টেনে দিয়ে বলল, এখন বলো তো, আমার চড়ুই পাখি কি খাবে? মাম্মা ফেরার সময় কি নিয়ে আসবে? চড়ুই ভাবুক ভঙ্গিতে গালে তর্জি ঠেকিয়ে কিছুক্ষণ খুব গভীর চিন্তা করলো। তারপর চট করে বলল, আইসক্রিম। অনেকগুলো আইসক্রিম খায় না। উফ, চড়ুই পাখি, শীতের দিনে কেউ আইসক্রিম খায়? শীত ফুরালে খাবে, এখন অন্য কিছু বলো। কিন্তু আমার তো শুধু আইসক্রিমই খেতে মন চাইছে মাম্মা, ঠোঁট উল্টিয়ে বলল চড়ুই। এখন আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে মা। আচ্ছা, দই নিয়ে আসি, আইসক্রিমের মতো মজা করে চেটে চেটে খাবে। চড়ুইয়ের চোখের মনি খুশিতেই বড় হয়ে উঠল। ঠিক আছে, তাহলে দই নিয়ে এসো, দই মজা। রিকশা চলছে। বিকেলের নরম বাতাসে রমণী খোলা চুল উড়াচ্ছে। বাহিরে থেকে তাকে যতটা সিক্ত আর শান্ত দেখতে মনে হচ্ছে, ভেতরটা ততটাই অস্থির। হুট করেই কি করতে যাচ্ছে, এই পরিণতি কি, কিছুই সে ঠিকঠাক জানে না। এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, অথচ এখন মনে হচ্ছে পুরো ব্যাপারটাই অবাস্তব। এক মুহূর্তের জন্য মনে হলো রিকশা থেকে নেমে এক্ষুনি দৌড়ে বাড়িতে ফিরে যেতে। মোটুসি চোখ বন্ধ করে এক বুক লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল। নিজেই নিজেকে বারবার বোঝাতে লাগলো, শান্ত হ মৌ, শুধু দেখা করতে যাচ্ছিস বলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। এত অস্থির হওয়ার কি আছে? মনের বিরুদ্ধে গিয়ে কিছুই তো করবি না তুই। মালোপাড়ায় এসে রিকশায় ছাড়ল মোটুসি। তারপর তাকে যে রেস্টুরেন্টের ঠিকানা দেওয়া হয়েছিল তার সামনে গিয়ে খটকের দেওয়া নম্বরটিতে কল করলো। ওপাশের ব্যক্তিটি নিজের অবস্থান জানিয়ে একপাশেই দাঁড়িয়ে রইল সে। একটু পরই পিছন থেকে একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো। এক্সকিউজ মি। মোটুসি ঘুরে তাকালো। লম্বা শ্যামলা বর্ণের একটা লোক দাঁড়িয়ে আছে তার সামনে। পরনে ফর্মাল শার্ট, চোখে চশমা। লোকটা মৃদু হেসে জিজ্ঞাসা করলো, মিস মৌ? মোটুসি মাথা নেড়ে জানালো, জি। আমি মিহাল হাসান। আসুন, ভেতরে বসা যাক। রেস্টুরেন্টের ভেতরে আজ অনেকটাই ভিড়। ছুটির দিনের বিকেল বলে কথা। একটা খালি টেবিল দেখে বসলো তারা। মিহাল ওয়েটারকে ডেকে কিছু খাবার অর্ডার করে মোটুসির দিকে তাকালো। তারপর দৃষ্টিতে মুগ্ধ আর সন্তুষ্টি স্পষ্ট ফুটে উঠেছে। ঘটকের বর্ণনা ভুল নয়। ছবিতে যেমন দেখেছিল, মেয়েটা বাস্তবে যেন তার থেকে অনেকটা সুন্দর। এদিকে মোটুসি বড্ড অস্বস্তিতে বারবার এদিক ওদিক তাকাচ্ছে, হাতের আঙ্গুলগুলো ওড়নার কোণ খুঁড়ছে। মিহাল ওর এই অস্বস্তি এড়িয়ে গেল না। মৃদু হেসে পানির গ্লাসটা মোটুসির দিকে এগিয়ে দিয়ে বলল, আপনাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছে, পানিটা খেয়ে নিন। মোটুসি হালকা হেসে গ্লাসটা নিল। 2 ঢোক পানি খেয়ে গ্লাসটা ফের টেবিলের উপর রেখে দিল। মিহাল কথা শুরু করলো, তো মিস মৌ,
আমার সম্পর্কে কি জানেন? মটুসি ছোট্ট করে জবাব দিল, তেমন কিছুই জানি না। মিহাল হাসান, আচ্ছা তাহলে আমি পরিচয় দিয়ে শুরু করি। আমি মিহাল হাসান, 41তম বিসিএস নন ক্যাডার। বর্তমানে রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী সেকশন অফিসার হিসেবে কর্মরত আছি। আর হয়তো জেনে থাকবেন আমি একজন সিঙ্গেল ফাদার। গত বছরের মার্চ মাসে আমার স্ত্রী মারা গিয়েছে, আর 3 বছরের একটা ছেলে আছে আমাদের। জি, এবার আপনার সম্পর্কে কিছু শোনা যাক। আমি মৌ। গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছি। বর্তমানে একটা ইলেকট্রনিক শোরুমে সেলস রিপ্রেজেন্ট হিসেবে কাজ করছি। আর আমার 5 বয়সী একটা মেয়ে আছে। আচ্ছা, যা বলার সরাসরি বলছি। আমি যেহেতু একজন সিঙ্গেল ফাদার, তাই কেবল আমার জন্য স্ত্রী নয়, আমার ছেলের জন্য একটা মা খুঁজছি। বর্তমানে আমার ছেলে আমার গ্রামের বাড়িতে নাটোরে আমার মার কাছে থাকছে, তবে বিয়ের পর সে রাজশাহীতে আমাদের সাথেই থাকবে। আপনার এতে কোনো সমস্যা নেই তো? মটুসি দোদিকে মাথা নাড়ালো, না, আমার কোনো সমস্যা নেই। মটুসি আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই ওয়েটার খাবারের ট্রে নিয়ে এলো। খাবার পরিবেশন করে চলে যেতেই মিহাল বলল, আচ্ছা, আগে খাবারটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে, পরে কথা বলছি। বলেই মিহাল খেতে শুরু করলো। হয়তো আগে থেকেই ক্ষুধার্ত ছিল, ব্যাচেলর মানুষ বলে কথা। মিহাল মাথা নিচু করে নিবৃষ্ট করে খাচ্ছে। এই সুযোগে মৌ আর চোখে তাকালো তার চোখের দিকে। ক্লিন শেভ করা উজ্জ্বল শ্যামনা বর্ণের মুখটা মায়াবী চোখে, 4 কোণা ফ্রেমের একটা চশমা। বয়স 35-এর আশেপাশে হবে হয়তো, ঠিক ঠাওর করতে পারল না মৌ। কথাবার্তা আচার আচরণ বেশ সাবলীল, ম্যাচিওর। এতে এত যৌক্তিক দাবি করা সম্বন্ধ আর ছেলেদের ভিড়ে এই মানুষটা ব্যতিক্রম মনে হলো তার কাছে। সব কিছু ঠিক থাকলেই এগিয়ে যাওয়া যায়। লোকটা মাথা তুলে মৌকে চুপচাপ বসে থাকতে দেখে বলল, খাচ্ছেন না যে, অন্য কিছু অর্ডার করব? মৌ দুটো মাথা নেড়ে বলল, না, এতেই হবে। খাওয়া শেষে আবারও আলাপ শুরু হলো। মিহালি আগে শুরু করলো, তারপর বলুন, মেয়ের বর্তমানে কার কাছে থাকছে? মটুসি সাহসায় বলল, আমার কাছে, আর ভবিষ্যতেও আমার কাছেই থাকবে। এই একই কথায় মিহালের উজ্জ্বল মুখটা হুট করেই ফ্যাকাশে হয়ে এলো যেন। কিছুটা ইতস্তত করে বলল, কিন্তু আমজাদ চাচা তো বলেছিলেন মেয়েকে তার বাবার কাছে পাঠিয়ে দেওয়া হবে। মটুসি অবাক হয়ে প্রশ্ন করল, কে, ঘটক বলেছে? হ্যাঁ। মটুসি একটা গভীর শ্বাস টেনে নিল, তারপর বলতে লাগলো, তাহলে উনি ভুল বলেছেন। আমার মেয়ে সারা জীবন আমার কাছেই থাকবে, এবং অবশ্যই আমার ফিউচার হাজবেন্ডের পরিচয় ধারণ করেই বড় হবে। ওনাকে বাবার মতোই সকল দায়িত্ব পালন করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মিহাল চিন্তিত হয়ে প্রশ্ন করল, আপনি কি এই সিদ্ধান্তে একেবারে নিশ্চিত? মটুসি কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল, একেবারেই। আপনি সময় নিন, ভাবুন, তারপর বিয়ের বিষয়ে আপনার মতামত জানান। আমি চাই না এই নিয়ে ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি বা ঝামেলার সৃষ্টি হোক। রাত 10টার দিকে মিহালের কল এলো মটুসির কাছে। খোলামেলাভাবে নিজের মতামত পোষণ করল সে। মৌকে তার পছন্দ হয়েছে। তার আগের বিয়ের বাচ্চা, এসব মেনে নিতেও কোনো আপত্তি নেই। তবে আপত্তি হয়ে দাঁড়িয়েছে তার ছোট্ট মেয়েটাকে। মিহালের কথা, সংসারী স্ত্রী হিসেবে মৌয়ের জায়গা হলেও চোরের জায়গা মিলবে না। অন্যের সন্তানের বাবা হওয়া তার পক্ষে সম্ভব না। তবে মিহাল এতটুকু আশ্বাস দিল,
চোরের বয়পোষণের ভর সে নিতে পারবে, সমস্যা নেই, কিন্তু চোরইকে সশরীরে নিজের বাড়িতে নেওয়া সম্ভব নয়, কারণ এতে নাকি তার পারিপার্শ্বিক অনেক সমস্যা দেখা দেবে, প্রভাব পড়বে তার সন্তানের উপর। মিহালের মতামত শুনে মৌ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। যেমন তার রাগের শরীর জ্বলছে, তেমনি চরম আবেগায় হাসিও পাচ্ছে খুব। হয়তো মিহালের মতো একটা শিক্ষিত মানুষের থেকে এমন মন্তব্য আশা করেনি সে। মিহাল নিজের অবস্থান জানিয়ে এবার মৌয়ের থেকে চূড়ান্ত মতামত জানতে চাইল। মোটসি এক মুহূর্ত দেরি না করে নির্দ্বিধায় উত্তর দিল, মিস্টার মিহাল, আপনার অতীত নিয়ে কোনো সমস্যা নেই, তবে সমস্যা আপনার বাচ্চাটাকে নিয়ে। চলুন, আমার মেয়েকে তার বাপের কাছে পাঠিয়ে দিচ্ছি, আর আপনিও আপনার ছেলেকে কোনো নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দিয়ে দিন। ব্যাস, শোধবাদ। এরপর আমরা নতুন করেই সংসার বাঁধব। প্রত্যুত্তরে মিহাল একরাশ বিরক্তি প্রকাশ করে বলে উঠল, মানে কি? আপনাকে তো আগেই বলেছি আমার ছেলেকে নিয়ে আপনার কোনো আপত্তি বা সমস্যা আছে কি না। আপনি বলেছেন কোনো সমস্যা নেই, তাহলে এখন কেন মত পাল্টিয়ে যাচ্ছে? ফোনের ওপারে মৌ একটা গভীর শ্বাস ফেলে নিজের রাগ সরবন করার চেষ্টা করল। তারপর তীক্ষ্ণ স্বরে বলল, মিস্টার মিহাল, একটা উপদেশ দিই শুনুন। আপনি আমার মতো একজন সিঙ্গেল মাদারকে চুজ না করে আনম্যারিড কোনো সুন্দরী মেয়েকে চুজ করুন, কেননা আপনার ডিমান্ড একজন সিঙ্গেল মাদার কখনোই মেনে নিতে পারবে না, অন্তত আমার মতো মা কোনো দিনও না। মিহালের প্রস্তাবকে সরাসরি না করে দিয়ে ফোন রাখল মোটসি। চড়ুই পাখিটা তার বাহুতে মাথা দিয়ে চুপটি করে ঘুমিয়ে আছে। মেয়েটাকে আরেকটু কাছে টেনে নিল মৌ, কপালে চুমু এঁকে দিয়ে পরম মমতায় মনের সবটুকু আক্ষেপ ঢেলে দিয়ে ফিসফিসিয়ে বলল, সরি মা, তোমাকে একটা সত্যিকারের পাপা দিতে চেয়েছিলাম, একটা সুস্থ সুন্দর পরিবার দিতে চেয়েছিলাম, কিন্তু মা ব্যর্থ হয়েছি। এই সমাজ বড়ই আজব, তার থেকেও বেশি আজব সমাজের মানুষগুলো। একজন নারীকে নিজের সন্তানের মা হিসেবে গ্রহণ করার প্রস্তাব রাখেন ঠিকই, কিন্তু সেই নারীর সন্তানের পিতৃত্ব স্বীকার করতে নিজের আপত্তি। কি বিচিত্র তাদের মন মানসিকতা! কিন্তু তুমি চিন্তা করো না মা, এই বিষাক্ত সমাজে সংকুচিতার আঁচ আমি কোনোদিনও তোমার গায়ে লাগতে দেব না। মা ঢাল হয়ে দাঁড়াবে, কোনো পরিস্থিতিতেই আমাদের আলাদা করতে পারবে না। দরকার হলে আমরা একাই এই একটা জীবন পার করে দেব, তবুও কোনো অশুভ ছায়া আসতে দেব না আমাদের মাঝে। রাত পেরিয়ে গেল, শীতের সকালের ঘোর কুয়াশা না কাটতেই সরগরম হয়ে উঠেছে স্কুল পর্ণাঙ্গ। শিক্ষকদের শ্রেণীকক্ষের ভেতরে রঙিন দেয়াল, ছোট ছোট চেয়ার টেবিল আর দেওয়ালে টানানো বর্ণমালার চার্টগুলো সকলেই সিক্ত আলোয় ঝলমল করছে। ক্লাসরুমের বাতাসে ক্ষুদে শিক্ষার্থীদের হাসি, চিৎকার আর দৌড়ঝাঁপে এক চঞ্চল আবহ। সেই হইচইয়ের মাঝে ছেলের পাশে একমনে বসে আছে বোরাক শিকদার, দৃষ্টি ক্লাসের দরজার দিকে। একে একে অনেক মা তাদের সন্তানদের হাত ধরে ক্লাসে ঢুকছে, কিন্তু বোরাকের চোখ কেবল একজনকেই খুঁজে চলেছে। কাঙ্ক্ষিত সেই মুখটার দেখা নেই। এদিকে ক্লাসের সময় হয়ে এলো বলে অভ্যাসত বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে থাকা প্ল্যাটিনামের আংটিটা বৃদ্ধ আঙ্গুলে দিয়ে বারবার ঘোরাতে লাগলো বোরাক। অস্থিরতা কাটাতে এই টিপস দারুণ কাজের। পাশেই বসে থাকা বীরের অবস্থা অনেকটা বাবার মতোই। সেও অধৈর্য হয়ে নিচের ঠোঁটটা একটু উল্টিয়ে দরজার দিকে একদৃষ্টিতেই তাকিয়ে আছে। এক পর্যায়ে ছোট্ট বীর তার অপেক্ষা করতে না পেরে বলেই ফেলল,
পাপা, মাম্মা আর চড়ুই এখনো আসছে না কেন? কে জানে বাবা, কেন যে তোমার মাম্মা আর চড়ুই পাখি আসছে না? বোরাকের কণ্ঠে কিছুটা অস্পষ্টতার সুর। কথাটা বলতে বলতেই প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো সে। ফোনের স্ক্রিনে চোখ রেখে কল লিস্টে ঢুকলো। লিস্টের সর্বপ্রথম নম্বরটাতে ডায়াল করতেই শুনল, পাপা এসেছে, চড়ুই পাখি, মাম্মা এসেছে। বোরাক চট করে মাথা তুলল। চড়ুইয়ের হাত ধরে এগিয়ে আসছে চড়ুই পাখিটা। বীর খুশিতে উঠে দাঁড়িয়েছে। বোরাক বেঞ্চের ভেতর থেকে বেরিয়ে পাশে দাঁড়ালো। চড়ুই মায়ের হাত ছেড়ে দ্রুত পায়ে এগিয়ে এসে বোরাকের কোমর জড়িয়ে ধরল। পাপা। বোরাক কোনো ভূমিকা বাদ দিয়েই আগে চড়ুইকে কোলে তুলে নিল। গালে স্নেহ চুমু এঁকে বলল, কেমন আছো মা? কালকে সারাদিন এক বড় কথা বলনি কেন? চড়ুই কিছুই বলল না, কেবল আর চোখে মায়ের দিকে তাকালো। সে কি এখন বলবে যে মাম্মা কথা বলতে দেয়নি, ফোন করতে বললেই বকা দিয়েছে? ততক্ষণে মুটুসিও এগিয়ে এসেছে। বোরাক এবার তাকে উদ্দেশ্য করে বলল, মিস, পরশু থেকে আপনাকে কতবার কল করেছি, দেখেছেন আশা করছি। সরি মিস্টার বোরাক, একটা সমস্যার মধ্যে ছিলাম। চড়ুইয়ের ব্যাগটা টেবিলে রাখতে রাখতে মৃদু স্বরে বলল মৌ। অন্তত 30 সেকেন্ডের জন্য কলটা রিসিভ করলে তো আর বলতেই পারতেন, অথচ সময় করে একটা টেক্সট। মধুজি মাথা নিচু করে বলল, সরি, খেয়াল করিনি ওভাবে। মাম্মা, বিল মিস ইউ। মটুসি নিজের সাথে জড়িয়ে নিল বীরকে। কিছুটা সিক্ত গলায় বলল, মি টু বাবা। বীর অভিমানী গলায় আবারও বলল, কালকে পাপা অনেকগুলো ফোন করেছিল তোমাকে, আমি কথা বলতে চেয়েছিলাম। মটুসি এবার সত্যিই খারাপ লাগলো। ভেতর থেকে কোনো এক অপরাধবোধ ঘিরে ধরল তাকে। কিসের ভিত্তিতে এই ছোট্ট প্রাণটাকে কষ্ট দিল সে? অনুতাপ জড়িয়ে পড়ল তার কণ্ঠে। সরি বাবা, মাম্মা খুব সরি। এভাবে টুকটাক কথা বলার মাঝেই ক্লাসের ঘন্টা বেজে উঠল। বীর আর চড়ুইয়ের থেকে বিদায় নিয়ে একসাথে বেরিয়ে এলো বোরাক মুটুসি। করিডোর ধরে সিঁড়ির দিকে যাচ্ছে তারা। বোরাক কিছুটা ধীর পায়ে হাঁটছে, ওর দৃষ্টি মটুসির দিকেই। কিন্তু মটুসির সামনের দিকে তাকিয়ে দ্রুত পায়ে হাঁটছে, যেন কোনো নীরবে কিছু এড়িয়ে যেতে চাইছে সে। এই পর্যায়ে বোরাক মৃদু হেসে বলে উঠল, ঠিক আছে মিস মৌ। ওর ঠিক সামনেই ছিল মৌ। বোরাকের কিছুটা কথায় চমকে উঠল। সামান্য থেমে উপর নিচ হালকা মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠিক আছি। এবার বোরাক মৌয়ের একেবারে পাশাপাশি হাঁটতে লাগলো। বলল, দেখে কিন্তু মনে হচ্ছে না ঠিক আছেন। মটুসি বোরাকের দিকে না তাকিয়ে এক টুকরো কৃত্রিম হাসির চেষ্টা করে বলল, কই, আই অ্যাম ওকে, নো প্রবলেম। বোরাক এবার সহজ বলেই দিল, তাহলে অন্যদিকে তাকিয়ে কথা বলছেন কেন? আমার চোখে চোখ রাখতে আজ এত কেন জর্জরতা? নাকি কোনো কারণেই এড়িয়ে যেতে চাইছেন? মটুসি এবারও না তাকিয়ে বলল, ভুল ভাবছেন মিস্টার বোরাক, কোনো জড়তা নেই, আর এড়িয়েই যাব কেন? বোরাক মৃদু হাসল, কণ্ঠস্বর একটু নামিয়ে বলল, আপনি কি কোনোভাবেই আপনার প্রফেশন নিয়ে সংকোচ বোধ করছেন নাকি মিস্টার মৌ? মটুসি এবার থামল। সিঁড়ি পেরিয়ে মাঠের ধারে একটা গাছের নিচে এসে পৌঁছাতেই তারা এমন কিছু না বলেই মাথা নামিয়ে নিল মৌ। বোরাকও হাঁটা থামিয়ে মৌয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু আমি কি তো এমন কিছুই বুঝতে পারছি না। মটুসি কিছু বলল না, কেবল শক্ত করে একটা ঢোক গিলল।
গাছের গায়ে হালকা একটা পিঠ ঠেকিয়ে দাঁড়ালো বোরাক। স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে বলল, আপনি ভীষণ বোকা মিস। নিজের অবস্থানটা আপনি অনুভব করতে পারছেন না। আপনার শোরুমের চাকরিটা বেছে নেওয়ার কারণ আমি জিজ্ঞেস করব না, শুধু বলবো পৃথিবীর সকল নারীর মতো আপনিও একজন নারী, কিন্তু সকল নারী আপনার মতো মহায়সী হতে উঠে পারত না। মটুসি এইবারে নিজেকে বিদ্রুপ করতে ফিক করে হেসে উঠল। মাথা নেড়ে বলল, হাসালেন, আমি আর মহায়সী। বোরাকও তাল মিলিয়ে মৃদু হাসল, হেসে উড়িয়ে দিলেন। মহায়সীর সংজ্ঞা জানেন? মটুসি একটু গভীর হয়ে মাঠের দূর দিগান্তের দিকে তাকালো। মাথা নেড়ে বলল, না। আপনি বলুন শুনি। পৃথিবীর কোনো বিশেষণিক গাণিতিক কোনো সংজ্ঞা হয় না, তেমনি মহায়সীর এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। এটা উপলব্ধির বিষয়। আপনার হৃদয়ে এই স্বীকৃতি দিতে সক্ষম। যেমন আমার কাছে পৃথিবীর সকল সিঙ্গেল প্যারেন্টস এক একটা মহায়সী, বিশেষ করে একজন একক মা। আমাদের সমাজে একজন নারী হয়ে সন্তানের জন্য একা লড়াই করাটা হলো মহাযাত্রা। ত্যাগ, সংগ্রাম, ধৈর্য, মহাত্ম, অকুতোভয় আর নির্ভরযোগ্য হয়ে ওঠা। একজন মহায়সী হিসেবে স্বীকৃতি পেয়ে এর চাইতে আর বেশি কি লাগে? মটুসি চুপ করে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতেই তাকিয়ে আছে বোরাকের পানে। বোরাক বলতে চাইছে, এখনকার প্রতিটা শিরোনামের সাথে জড়িয়ে আছেন আপনি। মহায়ত্বের সাথে সন্তানের জন্য সংগ্রাম করেছেন। আপনি তো গর্বিত মিস। অথচ আমি সেই পরশু শোরুমের ঘটনার পর থেকে লক্ষ্য করেছি আপনার এই সূক্ষ্ম দ্বিধার জর্জরতা। দৃষ্টি, চলাফেরা, হীনসমতা স্পষ্ট। এখানে শুধু আমাকে কেন্দ্র করে বলছি না, যে কারোর কাছে যে কোন পরিস্থিতিতেই নিজেকে আত্মবিশ্বাসী দেখানোর চেষ্টা করবেন সবসময়। বোঝা গেল ম্যাডাম? খোলা মাঠের বাতাসে মটুসি অল্প ভেজা চুলগুলো উঠছে। বুকে পড়ে থাকা ওড়নাটা প্রান্ত ছুটছে, যেতে চাইছে একদিকে। তার সেসবে ধ্যানই নেই। সে নিবিড় দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মানুষটার গভীর চোখের দিকে। এই মানুষটাকে নিয়েও পরশুর নীতির করা মন্তব্যগুলো এখন তার কাছে নিজেকেই ভুল বলে মনে হচ্ছে। যার ব্যক্তিত্ব এত গভীরতা, সে কোনো নারীকে কেবল প্রয়োজন শোকণ্ঠ ব্যবহার করার মতো সংকুচিত মানসিকতা রাখতে পারে, তা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়। তার মনের গহীনে এখনো কোনো এই দ্বিধার রেশ থাক না তাদের এই নামহীন সুন্দর সম্পর্কটা, এতে তো কোনো ক্ষতি নেই। বরং জীবনের কঠিন পথে চলার জন্য প্রেরণা আর মনোবল জোগাতে এমন একজন মানুষের সঙ্গ তার ভীষণ প্রয়োজন। তবে হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা যাবে না। নিজের জন্য চরম এক বোকামি, যা মৌ কোনোভাবেই করবে না। গল্প মটুসি, লেখনীতে ঋতেশিনী মহাবিশ, পর্ব 25, প্রথম অংশ। সময়ের অবর্তনে পেরিয়ে গেল বেশ কয়েকটা দিন। ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। চড়ুইদের স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছে। প্রতিযোগিতা পর্ব অলরেডি শেষ। চড়ুই 50 ফিট দৌড় ও বিস্কুট খাওয়ার প্রতিযোগিতায় প্রথম, আর চামচ মার্বেল দৌড়ে দ্বিতীয় হয়েছে। এদিকে কেবল বীর বিস্কুট খাওয়ার প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে। আগামী সপ্তাহে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ পূর্বে অনুষ্ঠিত হবে। সেখানে একক নাচক পারফর্মের জন্য সিলেক্ট হয়েছে ছোট্ট চড়ুই। মটুসি আলমারির সামনে এসে দাঁড়ালো। পাল্লাটা খুলেই এক কোণে রাখা পুরনো একটা ছোট্ট কাঠের বক্স চোখে পড়ল তার। আলতো হাতে সেটা বের করে খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একজোড়া সোনালি ঘুঙুর। মৌ একটা ঘুঙুর হাতে তুলে নিয়ে
তার উপর আলতো হাত বুলিয়ে দিল। কত স্মৃতি, কত শখ, কত স্বপ্ন। সময়ের স্রোতে আজ তাতে ধুলোর স্তর জমেছে, মলিন হয়ে গেছে সোনালি আভা। কত বছর পর সে এই স্মৃতিবাহক হাতে নিল, তার হিসাব নেই। বিছানায় বসে থাকা চড়ুই বড় বড় চোখ করে ঘুঘুরগুলোর দিকে তাকিয়ে আছে। এগুলো তার কাছে সম্পূর্ণ নতুন। কণ্ঠে একরাশ কৌতূহল ঢেলে জিজ্ঞাসা করল, মাম্মা, এগুলো কি? মোটসি মেয়ের দিকে তাকিয়ে সিক্ত হেসে বলল, এগুলো ঘুঙুর মাম্মা। এগুলো পায়ে পড়ে নাচ করতে হয়। দেখি তো, উঠে দাঁড়াও। চড়ুই চট করে বিছানার উপর খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল। মৌ খুব যত্ন নিয়ে ওর দুটো পায়ে ঘুঙুর বেঁধে দিল। এরই মধ্যে টুপ করে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল চড়ুইয়ের ছোট্ট পায়ের উপর। উত্তেজিত চড়ুই তা খেয়ালই করতে পারল না। ঘুঘুর দুটো বেয়ে দেওয়াল হলে চড়ুই বিছানার উপর হাঁটতে লাগলো। তার ছোট্ট পায়ের প্রতিটা পদক্ষেপের সাথেই তাল মিলিয়ে ঘুঙুরগুলো রোমঝোম আওয়াজ তুলে যেন ঝড় কাঁপিয়ে তুলছে। ঘুঘুরের সাথে থাকা চড়ুইয়ের ছোট্ট মনটাও আনন্দে নেচে উঠল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, মাম্মা দেখো, এগুলো কি সুন্দর করে শব্দ করে। মোটসি মৃদু হাসল, হ্যাঁ, খুব সুন্দর শব্দ। মহা খুশিতে আত্মহারা চড়ুই বিছানার উপরই লাফাতে শুরু করে দিল। মোটসি শাসিত গলায় বলল, চড়ুই পাখি, বিছানার উপর লাফায় না, নিচে নামো মা। কথা মতো চড়ুই এবার মেঝেতে নেমে কতক্ষণ নাচানাচি করলো। তারপর দৌড় দিয়ে ঘর ছেড়ে বাহিরে এলো। বাহিরে এখন নানুকে দেখাতে যাবে। সামেদ আলী চড়ুইয়ের পায়ে ঘুঙুর দেখে কি যে খুশি হলেন। এই রিমঝুম শব্দ সে ওনার ভীষণ চেনা, ভীষণ প্রিয় স্মৃতি। এককালে বাড়িটা মেতে থাকতো এই ধ্বনিতে। প্যারালিসে বেঁকে যা হাতের ইশারার কাছে ডাকলেন নাতিকে। চড়ুইয়ের চঞ্চল পায়ে নানা ভাইয়ের মাথার কাছে গিয়ে দাঁড়ালো। ছোট্ট হাতটা পাকা চুলের মাঝে ডুবিয়ে অভিজ্ঞ বুড়ির মতো করে মাথা নেড়ে বলল, নানা ভাই, এগুলো পরে নাচ করতে হয়, আমি স্কুলে নাচ দেব। প্রাণোচ্ছল নাতিকে দেখে চোখের কোণে অশ্রু চিকচিক করে উঠল। এই বয়সে ভদ্রলোকের ক্রমাগত হাত নাড়িয়ে মুখ দিয়ে অস্পষ্ট স্বরে কিছু বলতে চাইলেন তিনি, কিন্তু চড়ুই তা বুঝল না। সে মাথা নামিয়ে বড় দাড়িযুক্ত খসখসের গালে শব্দ করে একটা মৃদু চুমু খেয়ে বলল, আমি এখন যাই নানাবাই, আমাকে নাচ প্র্যাকটিস করতে হবে। রুমঝুম রুমঝুম। ঘরের কোণে একটা ছোট্ট সাউন্ড বক্সে বাজছে নজরুল গীতি। তার তালে উদ্বিগ্ন হয়ে এক বিন্দুতেই দাঁড়িয়ে চরকির মতো ঘুরছে রমণী। সে যেন থামবার কথা জানে না, ঘুরছে তো ঘুরছেই। দুনিয়াবি কোনো কিছুই হুঁশ নেই তার। হরিণী চোখ দুটো শক্ত করে বোঝার চোয়াল জোড়া অভিমানে কটমট করছে। পায়ে বাঁধা সোনালি ঘুঙুর, প্রতিটা ঝাঙ্কার বুকের গভীরে লুকিয়ে থাকা এক একটি স্মৃতি জাগিয়ে তুলছে যেন। পরনে চুড়ির দাড়ি ঘূর্ণির সাথে তাল মিলিয়ে ছাতার মতো গোল গোল ছাড়িয়ে যাচ্ছে। বুকে নেই কোনো ওড়নার আবরণ। বাস্তব জগৎ থেকে হারিয়ে স্মৃতির জগতে বিচরণ করছে রমণী। নারীর সঙ্গী ফেলে আসা স্নেহ লালিত স্বপ্ন আর ভেঙে যাওয়া সংকল্প, সবই আজ কেবল ধূর ধূর স্মৃতি, পাখি ফাঁকি দিয়ে উড়ে গেছে। হঠাৎই রমণীর দক্ষতালে স্পন্দন ঘটল। তীব্র এক বিষাদবর কবল শরীরে মেঝেতে বসে পড়ল থপ করেই।
দুই হাতে খোলা চুল খামচে ধরে বুক ভাঙা কান্নায় ঢুকলে উঠল সে। হৃদয়ের সুপ্ত যন্ত্রণা আর দীর্ঘ নিঃশ্বাসিত অভিমানে অসম্ভব রক্তিম হয়ে তার ফর্সা মুখমণ্ডল। লালবানু বেগম শাড়ির আঁচলে চোখে মুখে দরজা থেকেই ফিরে গেলেন। ভেতরে ঢোকার আর সাহস পেল না। ঠিক তখনই চঞ্চল পায়ে ঘরে এলো চড়ুই। দরজার চৌকাঠ পেরিয়ে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল সে। মায়ের এই দৃশ্য দেখে ছোট্ট মেয়েটা খুশিতে ভরা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে মলিন হয়ে গেল। অস্থির পায়ে ছুটে এসে বসে পড়ল মায়ের সামনে। ছোট ছোট হাত দুটো দিয়ে মুটুসির দুই গাল আলতো করে চেপে ধরে উচ্চ কণ্ঠভরা কণ্ঠে বলল, মাম্মা, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? নাচ করতে গিয়ে ব্যথা পেয়েছ? মুটুসি চমকে উঠল। চোরের নিষ্পাপ চোখের দিকে তাকাতেই বুকের ভেতরটা আরেক দফায় ধুমড়িয়ে মুচড়ে উঠল। সে দ্রুত দু হাত দিয়ে চোখ মুছে নিজেকে সামলানোর চেষ্টা করল। গলার স্বর স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করল। না মাম্মা, কিচ্ছুই হয়নি। অল্প একটু ব্যথা পেয়েছি, তাতেই কেটে ফেলেছি। চড়ুই সঙ্গে সঙ্গে মায়ের ভঙ্গিটাই নকল করল। কপাল কুঁচকিয়ে গম্ভীর মুখে বলল, কোথায় ব্যথা পেয়েছ? চড়ুই পাখিকে দেখাও। মেয়ের কাণ্ড দেখে চোখে অশ্রু নিয়ে হেসে ফেলল মুটুসি। মিছিমিছি ডান পায়ের গোড়ালির দিকে আঙ্গুল দেখিয়ে বলল, এই যে, এখানে একটু ব্যথা পেয়েছিলাম, কিন্তু এখন ভালো হয়ে গিয়েছে। চড়ুই উতলা দৃষ্টিতে তাকিয়ে জায়গাটিকে আলতো করে হাত ছুঁয়ে দিল। ব্যথিত গলায় জিজ্ঞাসা করল, ব্যথা লাগছে মাম্মা? মুটুসি নাক টেনে বলল, না, একদমই না। আমার চড়ুই পাখি ছুঁয়ে দিয়েছে না, এখন ব্যথা থাকবে? এত সাহস ব্যথার? মুটুসি এবার রক্তিম ভেজা মুখমণ্ডল জুড়ে চুমুর বর্ষণ নামিয়ে ক্লান্ত হলো। মেয়েকে কতক্ষণ বুকে চেপে নীরবে চোখ বুজে বসে রইল। তারপর বলল, চড়ুই পাখি, চলো, নাচ প্র্যাকটিস করতে হবে না। মৌ উঠে গিয়ে ছোট্ট সাউন্ড বক্সটার সামনে দাঁড়ালো। মেয়েকে নির্দেশ দিতে বলল, স্টেপ নাও, মাম্মা, গান চালু হবে। মায়ের কথা মতো রীতি দুই হাত উপরের দিকে একটু বাঁকা করে তুলে ধরে তার নির্দ্বিধায় স্টেপ নিল। মুটুসির আঙ্গুলে এক স্পর্শে আবারও ভেসে উঠল সুর। তার ভুরু ধনুক বেঁকে উঠল তনুর তেলোয়ারের। গান চালু করে দিয়ে সেও গিয়ে দাঁড়ালো চোরের পাশে। সামনেই টেবিলের আয়নায় দুইজনের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। আর সেদিকেই তাকিয়ে চলতে থাকলো মা মেয়ের নৃত্য অনুসরণ। ছোটবেলা থেকেই মুটুসির কাছে টুকটাক নাচ শিখে আসছে চড়ুই, তাই তাল লয়ের সঙ্গে তার বেশ ভালোই সখ্য। এছাড়া নতুন যে কোনো স্টেপ খুব দ্রুতই আয়ত্ত করে নিতে পারে সে। নাচের সময় চেহারার এক্সপ্রেশনও ভালো। এদিক দিয়ে পুরোই মায়ের মতোই হয়েছে মেয়েটা। শীতের বিদায় নগলে ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির গায়ে লেগেছে নতুন রঙের ছোঁয়া। তবু শীত যেন পুরোপুরি বিদায় নিতে রাজি নয়। মাঝে মধ্যে উত্তর দিকে থেকে বয়ে আসা হিমল বাতাস শরীর শিউরিয়ে দিচ্ছে। আজও বিকাল গড়তে হঠাৎ করে ঠান্ডাটা যেন নতুন করেই চেপে বসলো ধরণীর বুকে। শোরুম থেকে ফেরার পথে টেস্টি ট্রিট ফাস্টফুড স্টলের সামনে স্কুটি থামালো মুটুসি। তার চড়ুই পাখিটা আজকে বার্গার খেতে চেয়েছে, এই লক্ষ্যে এখানে ব্রেক নেওয়া। স্কুটি থেকে নেমে গায়ের কাশ্মীরি চাদরটা আরও একটু ভালো করে জড়িয়ে নিল। তারপর দরজা ঠেলে ভেতরে ঢুকে চারপাশে বিশেষ খেয়াল না করেই কাউন্টারের সেলসম্যানকে উদ্দেশ্য করে বলল, আমাকে দুটো চিকেন বার্গার দেবেন প্লিজ। মিস খুব ব্যস্ততার মধ্যে আছেন মনে হচ্ছে, আশেপাশে কোনো খেয়াল নেই।
মটুসি ব্যাগ থেকে টাকা বের করছিল। তখনই পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই একটু থমকালো সে। চট করে ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকালো। পাশেই শটাং হয়ে দাঁড়িয়ে আছে বোরাক। মটুসি একটু অপ্রস্তুত হয়ে হেসে বলল, আরে মিস্টার বোরাক, আই অ্যাম সরি, আমি সত্যি লক্ষ্য করিনি আপনাকে। ইটস ওকে। শোরুম থেকে ফিরলেন? হ্যাঁ, বাসায় যাচ্ছি। সেলসম্যান বোরাকের পার্সেল রেডি করে এগিয়ে দিলেন। বোরাক ওয়ালেট থেকে একটা 1000 টাকার নোট বের করে দিয়ে বলল, ম্যাডামের বিলটা এর সঙ্গেই রাখবেন। বোরাকের কথা শুনে মটুসি তড়িঘড়ি করে আপত্তি জানিয়ে বললেন, আরে না, কি করছেন, আমি দিচ্ছি তো। বোরাক নির্লিপ্তভাবে বলল, আমি আমার মেয়ের জন্য কিছু কিনে দিচ্ছি, আপনার কোনো সমস্যা? এই কথার বিপরীতে মটুসি আর না করতে পারল না। এই কয়দিনে তারা একে অপরের সাথে অনেকটাই সহজ হয়েছে। বলা বাহুল্য বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক এখন বিরাজমান তাদের মাঝে। মৌয়ের পার্সেল রেডি হলে দুইজনেই একসাথে বেরিয়ে এলো। প্রেস্টিডিটের পাশে একটা ছোট্ট চায়ের স্টল। সেদিকে তাকিয়ে বোরাক বলল, এই যে মিস, আপনার হাতে সময় থাকলে 1 কাপ চায়ের অফার করি। মটুসি একটু গম্ভীর স্বরে বলল, অফার অ্যাকসেপ্ট করতে পারি একটা শর্তে। বোরাক ভুরু কুঁচকিয়ে তাকালো, বিলটা কিন্তু আমার। বোরাক এবার হেসে ফেলল। মটুসির ঠোঁটেও হাসি ফুটে উঠল। বোরাক ইশারা করে বলল, চলুন তাহলে। আশ্চর্যজনকভাবে পুরা স্টলে আর কেউই নেই। তারা রংচটা বেঞ্চটার উপর পাশাপাশি দূরত্ব বজায় রেখে বসল। বোরাক জিজ্ঞাসা করল, লাল চা নাকি দুধ চা? অবশ্যই লাল চা। রমণী সাহসা উত্তরে বোরাক ভুরু কুঁচকিয়ে বলল, ডায়েটে আছেন নাকি? আরে না, আমি ডায়েট করি না, সুখী মানুষ আমি। শর্ত খেলেও কোনোদিন মোটা হব না। এমনিতে লাল চাই আমার পছন্দ। আচ্ছা। বোরাক একটু গলা উঁচিয়ে চাওয়াওয়ালাকে বললেন, মামা দুটো লাল চা দিবেন এখানে। বয়স্ক চাওয়ালা হেসে উত্তর দিলেন, আচ্ছা মামা, দিতাছি। চায়ের অপেক্ষা করতে করতে বোরাক বলল, তারপর কালকে তো স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ, আসছেন না আপনি? না গিয়ে উপায় আছে? মেয়ে তো 2 দিন আগে থেকে আমাকে আর তার সাফন চাচ্চুকে নাচ দেখার ইনভাইটেশন দিয়ে রেখেছে। মটুসি মুচকি হেসে বলল, ও এমনই, প্রশ্রয় দিলে মাথায় তুলেছেন তো, দেখবেন কয়দিন পর আপনার মাথার চুল চিরতে লাগবে। বোরাক হেসে 2 হাত নিজের ঘন স্টাইন চুল ব্রাশ করতে করতে বলল, সমস্যা নেই, অলরেডি বুড়োর খাতায় নাম লেখা হয়ে গিয়েছে, এখন টাক হলেও বিশেষ কোনো আফসোস হবে না। বোরাকের অনায়াসে ব্ল্যাক ব্রাশ করার দৃশ্যটা এতটাই মেয়েলি অ্যাট্রাকটিভ ছিল যে মটুসি সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ দুটো নামিয়ে নিল। এরই মধ্যে চাওয়ালা মামা 2 কাপ ধোয়া ওঠা চা এনে রেখে গেলেন। কিছুক্ষণ নীরবতা চায়ের চমকে দেওয়ানের মাঝে হঠাৎ যেন একটা কথা মনে পড়ল মটুসি। বলল, শুনুন, আপনাকে একটা টাস্ক আছে। আজকে রাতে বীরকে টুইঙ্কেল কবিতাটা ভালো করে প্র্যাকটিস করাবেন। আমি কিন্তু রিসাইটেশনে ওর নাম লিখিয়ে দিয়েছি। হায় হায়, কি করছেন? ও এমনিতেই ভয় পায়, স্টেজে এতগুলো মানুষ দেখে নার্ভাস হয়ে যাবে। বোরাকের এমন ভীতু দেখে মটুসি ভুরু কুঁচকিয়ে বলল, তাই বলে নার্ভাসনেস কাটাতে হবে না? আপনি বুঝতে পারছেন না, একবার আমার অফিসের একটা পার্টিতে ছড়া বলতে গিয়ে প্যান্ট ভিজিয়ে ফেলেছিল। আর নার্ভাসনেস, তা বড় হওয়ার সাথে সাথে এমনিতেই কেটে যাবে। আচ্ছা, দেখি কাল কি হয়। বেশি অস্বস্তি তো মনে হলে ডাইপার পরিয়ে আনবেন, বাকিটা আমি দেখে নিব। বোরাক অদ্ভুত সুন্দর করে হাসল।
সামান্য মাথা নত করে বলল, যথা আজ্ঞা ম্যাডাম। লোকটার এই কথায় সহজ সরল ব্যবহারটা ইদানিং মটুসিকে কেমন অস্থির করে তুলছে। হুটহাট এমন ভঙ্গিতে কথা বলে ফেলল মানুষটা। মৌয়ের ভেতর কিছু না কিছু হাই বুঝি। এই যেমন তখন অকারণে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল মটুসি। নিজের অস্থিরতা আড়াল করতে সে তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিল, চায়ের কাপে মন দিল। গল্প মটুসি, লেখনীতে ঋতেশ্বিনী মহাবিশ, পর্ব 25, শেষ অংশ। অবশেষে চোরের বহুল কাঙ্ক্ষিত দিনটি শুরু হলো। সকাল সকাল মা মেয়ের শাড়ি ও গহনা, প্রয়োজনীয় কিছু জিনিস, মেকআপ নিয়ে বিছানার উপর বসে গেল। চড়ুইকে গাঢ় বেগুনি রঙের শাড়িটা ধুতি স্টাইলে পরিয়ে দিল মৌ। চুলগুলো বেগুনি ফিতা দিয়ে পেছনে একটা খেজুর বেনি গেঁথে দিল। 4 হাত পা রাঙিয়ে দিল আলতার দিয়ে। চড়ুই শান্ত হয়ে বসে আছে, তবে তার জিহ্বা আর চোখ অশান্ত। এটা ওটা প্রশ্নের বুলি ফুটতেই আছে মুখ দিয়ে। মটুসি নিপ্রম হাতে তার পুতুল বাচ্চাটাকে মনের মতো করে সাজিয়ে তুলছে, আর সেই সঙ্গে আলতো হেসে মেটেছে তার অসহ্য কৌতূহলী খুই। চড়ুইয়ের নরম ত্বকে কোনো ভারী মেকআপ দিল না মটুসি, কেবল চোখের কোল ঘেঁষে কাজল, লিপস্টিক আর কপালে বড় একটা টিপ। এরপর একের পর এক অলঙ্কারে সেজে উঠছিল ছোট্ট ময়ের পুতুল, গলায় চোকার হার, বাহুতে বাজু আর কোমরে কোমরদণ্ডী। এই রূপের গহনাগুলো সব মটুসি। ছোটবেলায় লালবানু বেগম মেয়েকে নাচের জন্য বানিয়ে দিয়েছিল। চড়ুইয়ের মাথায় রূপোর টায়রাটা ক্লিপ দিয়ে আটকিয়ে দিতে দিতে মৌ সুর দিয়ে গেয়ে উঠল, বাকুম বাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চলবে সোনার পালকি। মৌ থাকতেই চড়ুই এবার হালকা লাজুক হেসে বলল, মাম্মা, আমি বউ সাজছি। মটুসি বড় কুচকে জিজ্ঞাসা করল, বউ কিভাবে সাজে? বউ তো এইভাবে সাজে, শাড়ি পরে সাজুগুজু করে। মটুসি এবার হেসে মেয়ের থুতনি ছুঁয়ে বলল, এটা আমার লাল টুকটুকে বেগুনি বউ। এখন একটা রাজকুমার বর আসার অপেক্ষা শুধু, তারপর সোনার পালকিতে করে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব তোমাকে। না, চট করে বাজ সাজালো চড়ুই। না কেন? শ্বশুরবাড়ি তুমিও সাথে যাবে। তুমি গেলে যাব, না হলে একা যাব না। মৌ শব্দ করে হেসে বলল। তারপর হাসি থামিয়ে গভীর মুখে বলল, হায় হায়, মেয়ে বলে কি? বেয়াই মশাই তো তাহলে ভারী বেজায় হবে। মা, বলবেন বেয়ান আমার ঘরের চাল শেষ করতে আসছেন, বাড়ি যাবেন কবে? তোমাকে ছাড়া যাবই না, আমি যাবই না। নাচরবান্দার মতো ঠোঁট উল্টিয়ে বলল ময়ের অবুঝ পাখিটা। মটুসি হেসে মায়ের নাক টেনে বলল, আচ্ছা আচ্ছা, তোমাকে না হলে শ্বশুরবাড়ি পাঠাবই না। আমার জামাই বাবাজিকে উঠিয়ে নিয়ে এসে রাখবো আমার ঘরে, হবে তো? এভাবে চলতে থাকলে মা মেয়ের আজগবি আলাপ আলোচনা। এদিকে কথা বলতে বলতে পায়ের ঘুঙ্গুর পরানোর মধ্যে দিয়ে চড়ুইয়ের সাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। ছোট্ট চড়ুই এবার বিছানা থেকে নেমে চটপট পায়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, তার নানানভাবে ঢং করছে। বুড়ি নিজের রূপ নিজেই দেখে মুগ্ধ। ঠোঁটের কোণ থেকে মিষ্টি হাসিটা সরতেই চাচ্ছে না যেন। মৌ বিছানায় বসে ঘাড় ঘুরিয়ে একদৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছে। কত সুন্দর লাগছে তার চড়ুই পাখিকে। সত্যি যেন রূপকথার কোনো বধূ সাদরীর সামনে এসে দাঁড়িয়েছে। এখন কেবল মাথায় একটা ঘোমটা টেনে দেওয়ার অপেক্ষা।
কিন্তু সেই মুহূর্ত আসা মানেই তো বুকের ধনকের পরের ঘরে তুলে দেওয়ার একটা অনিবার্য বাস্তবতার মুখোমুখি হওয়া। মৌ বুকের বাঁ পাশে সহ্য ব্যথা অনুভব করে। ডান হাতটা আপনা আপনি সেখানে চেপে বসল। ইস, তার বুকের ধন কেড়ে নিতে যাবে অন্য কেউ। পৃথিবীর মায়েরা এমন চরম সত্যটা মেনে নেয় কিভাবে? তার তো ভাবতেই বুক চিরে যাচ্ছে। সারা জীবন যদি এই প্রাণ পাখিটাকে বুকের ভেতরে লুকিয়ে রাখতে পারতাম। চড়ুই সবাইকে তার সাজ দেখাতে চঞ্চল পায়ে ছুটে গেল ঘরের বাহিরে। মটুসি শাড়ি পরিহিত মেয়ের তাড়াহুড়া করা দেখে আটকে উঠল। গড়া উঁচিয়ে বলল, চড়ুই পাখি আসতে যাও, পড়ে যাবে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আলমারি খুলল মটুসি। শাড়ির স্তূপ থেকে আলতো হাতে টেনে বের করে আনলো একটা জামদানি শাড়ি। শাড়িটা ময়ের খুব প্রিয়। হালকা নীলাভ বেগুনি জমিনের উপর গাঢ় বেগুনি রঙের ছোট ছোট কিছু ফুলের সমাহার। রোদ বা নিয়ন আলোয় পড়তেই সুন্দর একটা দ্রুতি ছড়ায় শাড়িটায়। মৌ চটপট দক্ষ হাতে কুচি তুলে শাড়িটা পরে নিল। কবজিতে পড়ল একগুচ্ছ কাচের চুড়ি, কানের সাদা স্টোনের সুন্দর দুটো টপ। এরপরে চোখে চিকন করে আইলাইনার টেনে দিল, ঠোঁটে হালকা সেটের লিপস্টিক। ব্যাস, এর বেশি প্রসাধনের প্রয়োজন বোধ করল না সে। চুলগুলো পিঠে ছেড়ে দিয়ে কপালে বসিয়ে দিল ছোট্ট একটা বেগুনি টিপ। খুব সিদ্ধ ও পরিপাটি একটা সাজ। এতেই যেন পুরনো মটুসিকে খুঁজে পাওয়া মুশকিল। একেবারেই পরিপূর্ণ যুবতী লাগছে দেখতে। অনুষ্ঠান শুরু হওয়ার সময় সকাল 10টা। প্রথমে হবে পুরস্কার বিতরণ, এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের টিচার ও স্টুডেন্টের পারফরমেন্সের পাশাপাশি অনুষ্ঠান আরও বিনোদিত করার জন্য একটা নামকরা মিউজিক ব্যান্ডও ভাড়া করা হয়েছে। বোরাক, সাফওয়ান আর বীর স্কুলে এসে পৌঁছালো। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে 3 বেলায় বিশাল অডিটরে, 3 তলার বিশাল অডিটোরিয়ামে। সেখান থেকে সাউন্ড বক্সের মৃদু আওয়াজ ভেসে আসছে। 10টা বাজতে এখানে আধা ঘন্টা বাকি, তাই তারা এখানেই অডিটোরিয়ামে গেল না। অনুষ্ঠানের উপলক্ষে মাঠ জুড়ে অনেক রকম স্টল বসেছে। কফি, ফুচকা, পেস্ট্রি, ফাস্টফুড, এছাড়াও বাচ্চাদের বই ও খেলনার দোকান। সাফওয়ান বীরকে নিয়ে মাঠের সেই স্টলগুলোর দিকে চলে গেল। বোরাক গেল না তাদের সাথে। সে জুতা খুলে শহীদ মিনারের বেদিতে পা ঝুলিয়ে বসে পকেট থেকে ফোনটা বের করলো। হঠাৎ 2 তলায় বারান্দায় থেকে নীতির দৃষ্টি গেল বোরাকের দিকে। ছাই রঙের একটা শার্ট, মানবের সুটাম দেহে জড়ানো। শার্টের হাতা দুটো অল্প ফোল্ড করে রাখা। কবজিতে একটা কালো ডায়ালের চকচকে গড়ি শোভা পাচ্ছে। মাথার চুল ঘনগুলো কিঞ্চিত এলোমেলো হয়ে কপালের এদিকে জায়গা করে নিচ্ছে। সব মিলিয়ে ক্যাজুয়াল একটা লুক, তবে খুবই ম্যানুয়ালি। এই ডোপ রেখে নীতির নারী মনে কেবল উথাল পাতাল শুরু হলো। এলোমেলো পা ফেলে সে সিঁড়ির দিকে হাঁটা দিলে যাবে, তখনই পেছন থেকে এক সহকর্মী ডাক ভেসে এলো, মিস নীতি, হেড স্যার আপনাকে অফিসে ডাকছেন। নীতি দাঁড়িয়ে গিয়ে ফোঁস করে বিরক্ত মাখা একটা নিঃশ্বাস ছাড়ল। মন চাইতেছে সে সহকর্মীর নাক বরাবর একটা ঘুষি দিয়ে সোজা নাক বাঁকা করে দিতে। ডাক দেওয়ার আর সময় পেল না। কি আর করার। নীতি ঘুরে গিয়ে রাগে গজগজ করতে করতে হেড টিচারের অফিস রুমের দিকে হাঁটা দিল। ঘড়ির কাঁটা ঠিক 9:45 বাজতেই স্কুলের প্রধান শিক্ষকের ফটকের সামনে এসে থামল রিক্সা। মটুসি রিক্সা ভাড়া মিটিয়ে চোরের হাত ধরে ভেতরের দিকে হাঁটা দিল। স্কুলের ভেতরটা বেলুন আর রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। মাঠের একপাশে ছোট ছোট কয়েকটা ফটো কর্নারও সাজানো হয়েছে। সেখানে অগত শিক্ষার্থী আর অভিভাবকরাও দল বেঁধে ছবি তুলছে। কলতালে মুখমুখর হয়ে উঠছে চারদিক। এখানে প্রায় প্রতিটা মায়ের পরনেই চোখ ধাঁধানো দামি শাড়ি,
গায়ে ভরি গহনা, কারোর মুখে ভারী প্রলার মেকআপ। এদিকে একেবারে সাদামাটা মুটুসি ঠোঁট সামান্য উল্টিয়ে নীরবে সব দেখতে দেখতে এদিকেই চলল। মাঠ পেরিয়ে শহীদ মিনারের কাছে বীরদের দাঁড়িয়ে থাকতে দেখে হাঁটার গতি বাড়িয়ে দিল চড়ুই। মেয়ের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে গিয়ে মুটুসি এক হাতে শাড়ি কুচকি সামলিয়ে সাবধানে দ্রুত পা ফেলতে লাগলো। ওদের আসতে দেখে সাফওয়ান বীরকে নিয়ে এগিয়ে গেল, কিন্তু বোরাক পারল না। সে সিগ্ধ হয়ে কেবল চেয়েই রইল। খুব খুব হঠাৎ দেখা পাওয়া কোনো অদিন্য সুন্দর দৃশ্য দেখে বুকের ভেতর যেমন অদ্ভুত এক সূক্ষ্ম ব্যথার উৎপ্রভ হয়। বোরাকেরও ঠিক তেমনই হচ্ছে। সে তো ভেবেই নিয়েছিল আজকে রমণীকে তার সহজাত পোশাকেই দেখবে, কিন্তু এ কি! এ প্রথম বোরাক মৌকে স্কার্ট ছাড়া অন্য পোশাকে দেখছি, তাও আবার শাড়ি। মানে প্রথমেই ওভারডোজ। রমণীর এই অতিরিক্ত সৌন্দর্যের প্রলাপ ঢেউ এসে আশ্রয় পড়ল তার পুরুষসত্তায়। শেষ কবে কোনো নারীকে দেখে এতটা মুগ্ধ হয়েছিল তা মনে করতে পারল না বোরাক। এখানে এত এত সুন্দরী ঝকঝকে রমণীর ভিড়ে এতক্ষণ যাবৎ বসে আছে সে। কারোর চোখের দিকে চোখ আটকানো তো দূরের কথা, ফিরে তাকানোর আগ্রহ জাগেনি মনে। অথচ এই মোলায়েম সিক্ত রমণের দিকে চোখ আটকিয়ে গেল ওর, আর ফিরতে চাইল না যেন। ময়ের পরনে কালার কম্বিনেশন দেখে সর্বপ্রথম নীল মণিলতার ফুলের নামটাই মাথায় এলো বোরাকের। যেন রমণী একগুচ্ছ নীল মলিনতা আপন সৌন্দর্য গায়ে জড়িয়ে হাঁটছে, আর সেই ফুলগুচ্ছের হাত ধরে এগিয়ে আসছে আরেকটি জীবন্ত ছোট্ট ফুল। কাছে এসে সেই ছোট্ট ফুল উচ্ছ্বাসিত কণ্ঠে জিজ্ঞেস করল, পাপা, আমাকে কেমন লাগছে? চড়ুইয়ের কণ্ঠস্বরে যেন সম্বোধনে ঘোর কাটল বোরাকের। চড়ুইরা কখন তার সম্মুখে এসে দাঁড়িয়েছে তা বোরাক খেয়ালই করতে পারেনি। তবে নিজের এই মানসিক বিচলতি কাউকে বুঝতে না দিয়ে চট করে নিজেকে সামলিয়ে নিল বোরাক। হাত বাড়িয়ে চড়ুইকে কোলে তুলে নিয়ে সিক্ত হেসে বলল, আমার মাকে শাড়ি পরে তো একদম মা লাগছে। চড়ুই একদম বুড়ির মতো মুখ করে বলল, আমি তো তোমারই মা, আর মাম্মারও মা। বোরাক এবার চোখ তুলে তাকালো। মুটুসি বীরের হাত ধরে দাঁড়িয়ে আছে, চোখ দুটো নত, দৃষ্টি মাটির নিদিকে। ঠোঁটের কোণে লুকিয়ে থাকা লাজুক হাসিটা হয়তো অন্য কারোর চোখে ধরা পড়ল না, কিন্তু বোরাক ঠিকই দেখতে পেল, কারণ সেই লাজুকতার জন্ম তো তারই নীরব দৃষ্টির তীব্রতা। বীর মুটুসিকে খুঁটিয়ে দিয়ে বলল, মাম্মা, তুমি আশা ফুপমনির মতো সেজেছ। মুটুসি মিষ্টি হেসে বীরের নাক আলতো করে টেনে বলল, তোমার আশা ফুপমনি এভাবেই সাজে বুঝি? বীর মাথা নাড়ল, হ্যাঁ। সাফওয়ান বলল, আসলে আশা আপু সবসময় শাড়ি পরে তো, তাই হয়তো বীর বলছি। ও আচ্ছা। সাফওয়ান এবার না পেরে মনের কথাটা মুখ ফুটে বলেই ফেলল, যাই হোক আপু, আপনাকে কিন্তু অসাধারণ লাগছে আজকে, মানে এই লুকে। মো মৃদু হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। সাফওয়ান একটু অপ্রস্তুত বোধ করল, মাথা চুলকিয়ে বলল, ইয়ে মানে আপু, আমি আপনার থেকে অনেকটা ছোটই হব, তাই নাম ধরে ঢাকলেই বেশি ভালো লাগতো। মৌ সম্মতির হাসি দিয়ে বলল, ঠিক আছে সাফওয়ান, এখন থেকে নাম ধরেই ডাকবো। সাফওয়ান লাজুক হেসে বলল, এইবার ঠিক আছে আপু। সবাইকে একবার চোখ বুলিয়ে দেখে বোরাক কবজির ঘড়ির দিকে তাকালো। আচ্ছা, এবার যাওয়া যাক, না হলে বসার জায়গা পাওয়া মুশকিল হয়ে যাবে। অডিটোরিয়ামটা বিশাল, প্রায় 1000 লোকের ধারণ ক্ষমতা সম্পূর্ণ। একটা কিন্ডারগার্টেন স্কুলের অডিটোরিয়াম এত বড় আর আধুনিক হতে পারে
তা আজ সচক্ষে না দেখলে মোটুসি হয়তো কখনোই বিশ্বাস করতো না। গ্যালারির মতো ধাপে ধাপে উঠে গেছে বসার সিটগুলো। সামনের সারিগুলো ততক্ষণে প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়া তারই পেছনের দিকে একটা সারিতে গিয়ে বসলো। 10:30টার দিকে অনুষ্ঠান শুরু হবে। প্রধান শিক্ষক মঞ্চে এসে শুভেচ্ছা বক্তব্য রাখছেন। সবাই নির্বিষ্ট মনে তা শুনছে, কিন্তু বীরের মন সেদিকেই নয়। তার পুরো মনোযোগ পাশে বসা চড়ুইয়ের সাজের দিকে। কৌতূহল দৃষ্টিতে চড়ুইকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। তার চড়ুই পাখি আবার এত এইগুলো কি পরে বসে আছে। একসময় তার দৃষ্টি গিয়ে থামল চড়ুইয়ের বাহুতে বাঁধা রূপোর বাজুর বন্দির উপর। কৌতূহল সামলাতে না পেরে বীর আস্তে করে হাত বাড়িয়ে বাসটি ছুঁড়ে দেখল। স্পর্শ পেয়ে চড়ুই ফিরে তাকালো। সুযোগ পেয়ে বীর নিচু কণ্ঠে জিজ্ঞেস করল, চড়ুই পাখি, তুমি এখানে এটা কি পরেছ? চড়ুই বলল, এটা গহনা বীরবন্ধু, কিন্তু নাম আমার মনে নেই, দাঁড়াও। চড়ুই সঙ্গে সঙ্গে মোটুসির দিকে তাকিয়ে ফিসফিসে ডাকল, মাম্মা। মোটুসি সামনের স্টেজ থেকে নজর নামিয়ে মেয়ের দিকে তাকালো। চড়ুই নিজের বাহু দেখিয়ে বলল, মাম্মা, এটাকে যেন কি বলে? মোটুসি মৃদু হেসে বলল, এটাকে বাজু বলে মাম্মা। চড়ুই এবার বীরের দিকে ফিরে বলল, বীর বন্ধু, এটা হলো বাজু। বাজু? হ্যাঁ, বাজু গহনা। বীর এবার চড়ুইয়ের গলার হারটা দেখিয়ে দিয়ে বলল, তাহলে এটা কি? এটা মালা। এবার চোখার দেখিয়ে বলল, এটা কি? এটাও মালা। বীরের কৌতূহল যেন বেড়েই চলেছে। এবার সে আঙ্গুল দিয়ে মাথার টায়রার দিকে ইশারা করে বলল, আর এটা? চড়ুই এবার হাত তুলে মাথার টায়রাটার ছুঁয়ে একটু বিশেষ ভঙ্গিতে বলল, এটা টায়রা। টায়রা পরে বউ সাজে। বাকবাক্যম ছাড়তে আছে না, বাকবাক্যম সরাতে আছে না। বীর একটু অবাক হয়ে বলল, তাহলে তুমি বউয়ের সেজেছ চড়ুই পাখি? চড়ুই মিষ্টি করে হেসে ওপর নিচে মাথা দোলালো। এভাবেই বক্তব্যের পুরোটা সময় তাদের মিষ্টি ফিসফিসানিতেই চলতে থাকলো। মাইকে আন্ডারওয়াজ করা হলো। যেসব শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে তারা যেন মঞ্চের পাশে এসে দাঁড়ায়। মোটুসি উঠতে যাবে, ঠিক তখনই সাফওয়ান তড়িঘড়ি করে দাঁড়িয়ে বলল, আপু, আপনি বসুন, আমি ওদের নিয়ে যাচ্ছি। বীর, চড়ুই, চলো চাচ্চু। বীর আর চড়ুইকে নিয়ে সাফওয়ান চলে যেতেই মোটুসি আবারও সামনে তাকালো। এবার ওর চোখ যেন স্টেজে দাঁড়ানো নীতির উপর। সেই রক্তচক্ষু দিয়ে সেদিকেই তাকিয়ে আছে। দৃষ্টিতে ক্রোধ, হিংসা, আফসোস সব সমানভাবেই প্রকাশ পাচ্ছে। মুহূর্তেই মোটুসির মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলা করলো, আর একটু জ্বলুক না। নীতিকে ঈর্ষার আগুনে জ্বলে পুড়ে ছারখার করে এবার সে উঠে এসে বোরাকের পাশের সিটটাতেই বসে পড়ল। হঠাৎ মোটুসিকে পাশে বসতে দেখে বোরাক বিষণ্ণ চোখে তার দিকে তাকালো। মৌ যেন কিছুই হয়নি এমন স্বাভাবিক ভঙ্গিতে মিষ্টি হেসে বলল, আমার জায়গা থেকে ঠিকমতোই দেখা যাচ্ছিল না মিস্টার বোরাক। এখান থেকে স্টেজটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। কথাটা বলেই তার অভিব্যক্ত এতটাই স্পষ্ট ছিল যে দূর থেকে যে কেউ দেখলেই মনে করবে খুব গভীর সম্পর্ক বিরাজমান তাদের মাঝে। বোরাকও খানিকটা অবাক হলো। এতদিনে এই প্রথম রমণীকে সে নিজ থেকেই এত ফ্রেন্ডলি আচরণ করতে দেখল। তবে বোরাক এত ভাবল না। বিষণ্ণয়ের চেয়ে মনের ভেতরে অন্য কোনো অনুভূতি বেশি জায়গা করে নিলে নীরব অদৃশ্য এক ভালো লাগা। হালকা হেসে বলল, আরে, এভাবে অনুমতি নিয়ে বসার কি আছে? যেখানে ইচ্ছে বসবেন।
দরকার হলে আমার জায়গাটাও ছেড়ে দিতে পারি। মুটুসি মাথা নেড়ে হেসে বলল, না না, এবার একদম ঠিক আছে, এইখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। বলেই মুটুসি আর চোখে তাকালো নীতির দিকে। এবার মেয়েটার রাগে দুঃখে একরাশ অসহায়ত্ব হওয়ায় গভীর হতাশায় বর করছে যেন। এবারে দেখার মতো হয়েছে মুখটা। দৃশ্যটা দেখে মুটুসি ভেতর থেকে বেশ তৃপ্তি হলো, তবে সে প্রকাশ করে না। নীতির দিকে তাকিয়ে থেকেই খুব ইনোসেন্ট দুঃখী দুঃখী একটা এক্সপ্রেশন দিচ্ছে, যেন খুব কৌশলে অপেক্ষা করছে তাকে। নীতি আর এবার তাকিয়ে থাকতে পারল না, চট করে চোখ নামিয়ে নিল। এমনকি একসময় হাতে থাকা রেজাল্ট শিটটাও তার এক সহকর্মীর হাতে দিয়ে হনহনিয়ে স্টেজ থেকে নেমে গেল মেয়েটা। এক মুহূর্তে মুটুসি এত হাসি পাচ্ছে যে হাসি আটকে রাখা মুশকিল হয়ে যাচ্ছে তার পক্ষে। হাসি আটকাতে দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে বসে আসছে। নীলমণিলতা কবিতা পড়েছেন কখনো? বোরাকের প্রশ্নে নীতির দিক থেকে মনোযোগ সরে এলো ময়ের। বোরাকের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, না, নামটা শুনেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। হ্যাঁ। আপনি পড়েছিলেন? হ্যাঁ, পড়েছিলাম অনেক আগেই। হঠাৎ এই কবিতার কথা মনে পড়ে গেল কেন? বোরাক রমণীর দীর্ঘ পাপড়ি বিশিষ্ট চোখের দিকে তাকিয়ে বলল, নিজের চোখে কবিতার সার্থকতা খুঁজে পেলাম তাই। বুঝলাম, কবিতাগুলো যে নীলমণিলতা তার প্রেমে পড়ে তার এমন সুন্দর একটা নাম রেখেছিলেন। আজ মনে হলো নামটা সত্যিই তার বাহকের জন্য সার্থক। মো ভুরু কুঁচকে কৌতূহলিত স্বরে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আজ হঠাৎ এমন কি অন্য কিছু দেখলেন শুনি? বোরাক মুটুসির মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিল। দৃষ্টিতে কোনো ঐক্য ছিল না, ছিল না কোনো অশ্লীলতা, কেবল ছিল একরাশ নিখুঁত মুগ্ধতা। এরপর কিছুটা অন্যমনস্ক হয়ে রবীন্দ্রনাথের নীলমণিলতা কবিতা প্রথম প্রকৃতি উচ্চারণ করল সে। ফাগুনি মুদুনি তার চরণে মঞ্জিরে মঞ্জিরে। বোরাকের দৃষ্টি অনুসরণ করে মুটুসি অবচেতন চাবুক নামিয়ে নিজের শাড়ির দিকে তাকালো। পরক্ষণে যেন সব কিছু বুঝে ফেলল সে। বিষণ্ণয়ে চোখ দুটো গোল গোল হয়ে উঠল। মুহূর্তের মধ্যেই রমণী গাঢ় বর্ণের কপালদ্বয় কোমল রক্তিম আভায় রঙিন হয়ে উঠল। লাজুকলতার মতো নুয়ে পড়ল তার দৃষ্টি চেহারা। ঠোঁটের কোণে অজান্তেই ফুটে উঠল এক টুকরো নিরাপদ নিঃশব্দ লাজমাখা হাসি। লোকটা কি এতক্ষণ ধরে পরক্ষণভাবেই তার প্রশংসা করছিল? ইস, কি লজ্জা! লজ্জায় মুটুসির বুকের ভেতরটা যেন ধুকপুক করে উঠল। অপ্রস্তুত হয়ে শাড়ির আঁচলটা হাতে তুলে গভীর মনোযোগ খুঁটিয়ে দেখতে লাগলো সে। সত্যিই তো, মনে হচ্ছিল যেন নীলমণিলতা ফুলকে কেন্দ্র করে শাড়িটা নকশা করা হয়েছে। অসংখ্য হালকা নীলাভ বেগুনি ক্যালিক্সের ফাঁকে ফাঁকে ফুটে আছে গাঢ় বেগুনি নীলমণিলতার ফুল। এর আগেও এই শাড়িটা বহুবার পরেছে মুটুসি। অনেকের কাছ থেকে সুন্দর সুন্দর প্রশংসা কুড়িয়েছে, কিন্তু কেউ কখনো এইভাবে শাড়ির নকশার ভেতরে লুকিয়ে থাকা সৌন্দর্য আবিষ্কার করেনি। কেউ তাকে এমন গভীর উপমা এবং মুগ্ধর ভাষায় দেখেনি কখনো। এমনকি সে নিজেও কখনো এতটা বিচক্ষণতার সাথে নিজেকে জানতে চায়নি। অথচ লোকটা, সে সত্যিই অন্যরকম, সবার চেয়ে একটু বেশি সংবেদনশীল, একটু বেশি বিশেষ। মুটুসি আর লজ্জায় বোরাকের দিকে তাকাতে পারল না। অথচ বোরাক ঠিকই আর চোখে নীলমণির লাজুকলতার মাখা সৌন্দর্য দেখে গেল। তার কাছে আরও একবার প্রমাণিত হলো, মেয়েরা পৃথিবীর সব অলংকার ছাপিয়ে শাড়ি আর লাজের বেশি শোভা পায়।
চোরের গলায় 3টি মেডেলে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে, 2টা গোল্ড আর একটা সিলভার। এদিকে বীর কেবল একটা ব্রেঞ্চ মেডেল দিয়ে সাফওয়ানের সাথে স্টেজ থেকে নেমে চোরের কাছে এসে দাঁড়ালো। বীর আসতেই চোরই ওর গলার ব্রেঞ্চ মেডেলটা হাতে দিয়ে উল্টাপাল্টা দেখতে লাগলো। বীর বলল, চড়ুই পাখি, তোমার 3টা মেডেল আর আমার একটা। চোরই এবার তার গলা থেকে একটা গোল্ড মেডেল খুলে দিয়ে বীরের গলায় পরিয়ে দিয়ে বলল, এখন সমান সমান, তোমারও 2টা আমারও 2টা। বীর এবার বেজায় খুশি, সাথে সাথে তার ছোট্ট মুখটা ঝলমল করে উঠল। পাশে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল সাফওয়ান। অজান্তেই তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সত্যি, বন্ধুত্বের টান বড় টান। আর শিশুদের বন্ধুত্ব, সে তো আরও নির্মল, আরও নিঃস্বার্থ। সেখানে হিসাব নেই, অহংকার নেই, আছে শুধু ভাগ করে নেওয়া সরল আনন্দ। মুচকি হেসে বলল, বীর বন্ধুকে থ্যাংক ইউ বলে দাও। বন্ধু তোমাকে তার মেডেল দিল না। সাফওয়ানের কথা শুনে বীর এবার বলল, থ্যাংক ইউ চাচ্চু, থ্যাংক ইউ বলবই তো। থ্যাংক ইউ চড়ুই পাখি। চড়ুইও মিষ্টি হেসে উত্তর দিল, ওয়েলকাম বীর বন্ধু। প্রাইজ নেওয়া হয়ে গেছে, এখন চলো চাচ্চুরা। বলেই সাফওয়ান 2 হাতে 2 জনকে হাত ধরে পুনরায় তাদের সিটের দিকে এগিয়ে নিয়ে এলো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।